টুনটুনি পাখির স্বামী নাপিতের কাজকাম করত এবং সে একটি গাছের নিচে তার দোকান লাগিয়ে নিয়েছিল। আসেন ভাই আসেন, দোকানের ভিতরে বসেন, আমি আপনার চুলটি সুন্দরভাবে কেটে দিচ্ছি, বেশি টাকা পয়সা লাগবে না, আপনি বসেন। টিয়া পাখি তখন সেই চেয়ারে বসে যায়। এদিকে টুনা খুব সুন্দর করে তার চুলগুলো খুবই সুন্দর করে কেটে দেয়। আরে ভাই, তুমি তো অনেক সুন্দর করে চুল কেটে দিয়েছো, এই নাও টাকা রাখো। টিয়া পাখি ভাই, আমার কাছে তো ভাঙটি নেই, আপনি আমাকে ভাঙটি টাকা দিন, এত বড় টাকা দিয়েন না আমাকে। আরে ভাই, তোমাকে ভাঙটি টাকা দিতে হবে না, তুমি পুরোটাই রেখে দাও, আমি তোমাকে খুশি হয়ে দিয়ে দিলাম। এখন থেকে আমি এখানে চুল কাটবো, তোমার চুল কাটাটা অনেকটাই সুন্দর হয়েছে। টিয়া পাখি তো টাকাটা দিয়ে সেখান থেকে সে তো চলে যায়। অন্যদিকে টুনা তো অনেকটাই খুশি হয়ে যায়। টুনা তখন মিষ্টি দোকানে চলে যায়। আঙ্কেল, আপনি আমাকে 1 কেজি জিলাপি দেন তো, আমার মেয়ের খুবই পছন্দ, আমি নিয়ে যাবো আজকে কিনে। এই নাও বাবা, 1 কেজি জিলাপি আছে, এটি নিয়ে যাও। টুনা জিলাপি নিয়ে সেখান দিয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি হেলিকপ্টারের সাথে বাড়ি খেয়ে সে তখন নিচে পড়ে যায় এবং তার জিলাপি গুলো নিচে পড়ে যায়। টুনা শরীর রক্তে লাল হয়ে যায়। টুনটুনি আপু, তুমি চালু করে আমার সাথে চলো, চালু করে চলো। গৌরী আপু, এত চালু করে দিতে হবে কেন, কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো দেখি। টুনা ভাই অ্যাক্সিডেন্ট করেছে এবং টুনা ভাইয়ের শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে, টুনা ভাই বাঁচবে কিনা মরবে আমি জানি না, চালু করে তুমি আমার সাথে চলো। টুনি এবং গৌরী তারা চালু করে উড়ে চলে যায় মেডিকেলে গিয়ে টুনাকে মেডিকেলে ভর্তি করে দেয়। টুনা ভাইয়ের অপারেশন করতে হবে, চালু করে 1 লাখ টাকা মেডিকেলে জমা করে দাও, তারপরে তার চিকিৎসা হবে। এসব কথা বলে তখন ডাক্তার তো ভিতরের দিকে চলে যায়। বলো তো গৌরী আপু, 1 লাখ টাকা এখন আমি কোথায় পাবো? টুনটুনি আপু, তুমি তো জানো আমার শয়তান কালু স্বামী কোনো কাজ কামিতে করে না, আমি টাকা পয়সা কোথায় পাবো বলো? টুনটুনি পাখি তখন চালু করে তার বাসায় চলে আসে। মা, তুমি কোথায় গিয়েছিলে? আপনি কালকে আসো কিসের জন্য মা? মামনি, তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তোমার বাবা মেডিকেলে ভর্তি আছে মামনি, এবং 1 লাখ টাকা লাগবে এখন চিকিৎসা করাতে, এত টাকা কোথায় পাবো মামনি বলো? মা, টাকা না দিতে পারলে কি হবে মা? না মামনি, তুমি এরকম কথা বলো না মামনি, না হলে তোমার বাবা মারা যাবে, তোমার বাবা বাঁচবে না মামনি, টাকার তো যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে মামনি। আমি যাই ঘরটাকে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আসি, এইটাই ঠিক আছে, এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই মামনি। টুনটুনি পাখি চালু করে চিলের বাসায় উড়ে চলে যায়। 1 লাখ টাকায় তার ঘরটা বন্ধক রেখে নিয়ে আসে এবং টুনাকে হসপিটালে তখন ডাক্তার চিকিৎসা করতে থাকে। মা, আব্বা চালু করে তো ঠিক হয়ে যাবে তাই না? ঠিক কথা বলেছো মামনি, কিছুদিনের ভিতরে তোমার বাবা পুরোপুরি ঠিক হয়ে যাবে। 3 দিন পরে টুনার মেডিকেল থেকে ছুটি হয়ে যায়, টুনাকে বাসায় নিয়ে চলে আসে। দেখো মা, আব্বু পুরোপুরি ঠিক হয়ে গেছে মা, তুমি দেখো আব্বু ঠিক হয়ে গেছে। নতুন মামনি, তোমার বাবাকে এখন জ্বালাতন করো না, তোমার বাবার কাছ থেকে তুমি সরো, তাকে একটু ঘুম পাতে দাও, তোমার বাবার ঘাওগুলো এখনো তাজা, পুরোপুরি ভাবে শুকায়নি মামনি। টুনি এবং তার মেয়ে পুরোপুরি খেয়াল রাখতে শুরু করে দেয়। এদিকে অনেক দিনই কেটে যায়, প্রায় 2 মাস পরে টুনা একলাই সুস্থ হয়ে যায়। টুনার হাত দেখতে পায়, একটা হাত তার নেই। টুনি, আমি তো বুঝতে পারছি না আমার একটা হাত কি হয়ে গেল, এবং আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই, আমি একটা হাত ছাড়া কিভাবে থাকবো, কিভাবে কাজ কাম করবো? দেখো টুনা, তুমি মন খারাপ করো না, তুমি কান্নাকাটি করো না, তুমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তখন তোমার হাতটা কেটে গিয়েছিল এবং অনেক ভেঙে গিয়েছিল, এই কারণে তোমাকে হাতটা কেটে ফেলতে হয়েছে। আমরা তোমার কাছে এসব কথা আগে থেকে বলিনি, যেমন আছো আমরা এমনি খুশি আছি তোমাকে নিয়ে, তুমি কান্নাকাটি করো না। দেখো বাবা, তোমাকে কান্নাকাটি করতে হবে না, তোমার সারাক্ষণ আমি খেয়াল রাখবো, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দিব, তোমাকে হাত না তুমি কখনো বুঝতেই পারবে না বাবা, তোমাকে বুঝতে দিবে না বাবা। টুনা তো কিছুটা খুশি হয় তার মেয়ের কথা শুনে। এদিকে টুনার তো কাজ কাম সবই বন্ধ হয়ে গিয়েছিল, তার তো হাত নেই। অন্যদিকে চিল তখন তাদের বাসায় চলে আসে। টুনটুনি আপু, দেখো আমার 1 লাখ টাকা তুমি কবে দিবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। চিল ভাই, তুমি তো জানো টুনা কোনো কাজ কাম করতে পারে না, চিল ভাই তুমি আমাকে কটা দিন সময় দাও, তারপরে তোমার টাকাগুলো আমি পরিশোধ করে দিব। টুনটুনি আপু, দেখো আমি তোমাকে আরো 2 মাস সময় দিচ্ছি, 2 মাসের মধ্যে আমার টাকা পরিশোধ না করলে তোমার সাথে যেরকম কথা হয়েছিল সেইভাবে এই ঘরটা তুমি আমাকে আমার নামে লিখে দিবে, বুঝতে পেরেছো আমি কি বলেছি?
এইসব কথা বলে চিল তো সেখান থেকে উড়ে চলে যায়। টুনি, এ কোন সমস্যার সৃষ্টি হলো আমার বাসায়? আমি তো কোনো কিছু করতে পারছি না টুনি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারছি না। টুনা, তুমি কান্নাকাটি করো না, দেখো আমাদের ঘর আমারই থাকবে, আমি কালকা থেকে কাজ কাম করবো এবং কি টাকা পয়সা কামাবো, তুমি কোনো চিন্তা করো না টুনা, তুমি চুপ থাকো। এসব কথা বলে টুনি তখন কাজের খোঁজে বের হয়ে যায়। অন্যদিকে টুনি তখন রাজমিস্ত্রি কাজ কাম শুরু করে দেয়, অন্য কোনো কাজ কাম সে পায় না। এইভাবে দিনকাল তাদের কাটতে থাকে। হে আল্লাহ, এখন আমি কি করবো? 1 মাস শেষ হয়ে গেছে, মাত্র জমিয়েছি 10,000 টাকা, তাহলে এখন আমি কি করবো? মা, আমি একটা কথা বলতে চাইছিলাম, আমি না আব্বুর কাছ থেকে কিছু চুল কাটা শিখেছিলাম, তাহলে আমি দোকানে কাজে যাই, চুল কাটতে যাই, আমি নিজে নাপিতগিরি করি। না মামনি, তুমি এসব কাজ মনে ভুলে করতে যেও না, কারণ যদি বাই চান্স চুল উল্টা পাল্টা কেটে ফেলো তাহলে উল্টা টাকা আনার বদলে উল্টা জরিমানা দিয়ে আসতে হবে তাদেরকে, তুমি ঘরেই থাকো। এসব কথা বলে টুনি তখন কাজে চলে যায়। অন্যদিকে টুনির মেয়ে তো নিজের প্রতি খুবই বিশ্বাস ছিল, সে বলতে থাকে আমি পারবো। সে তখন তার বাবার দোকানে কাজে চলে যায়, কেচিটা হাতে নিয়ে সে তখন বলতে থাকে, এই আসেন আসেন আমার দোকানে আসেন, ভালো ভালো সুন্দর সুন্দর চুল কেটে দেবো, কাটিং করে দেবো, আসেন আমার দোকানে আসেন। মামনি, তুমি কি চুল কাটতে পারো নাকি এমনি এখানে দাঁড়িয়ে আছো? না না, আমি চুল কাটতে পারি, সমস্যা নেই, একবার শুধু বলে আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, না দেখেন আমি কত সুন্দর আপনার চুলটা কেটে দেই। সেই লোকটি তখন টেবিলের উপরে বসে যায়। টুনির মেয়ে তখন চুল কাটা শুরু করে দেয় এবং অনেক সুন্দর চুল কাটে। আরে বাহ মামনি, তুমি তো খুব সুন্দর চুল কেটেছো, কয় টাকা দিব বলো তো? আঙ্কেল বেশি না, মাত্র 50 টাকা দিন। বুড়া তখন 50 টাকা দিয়ে সেখান থেকে উড়ে চলে যায় এবং কি তার কাছে অনেক লোকজন আসে এবং কি সুন্দর চুল কাটে এবং কি তার মার কাছে গিয়ে সবকিছু বলে দেয়। আরে নুপুর মামনি, আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি এতগুলো টাকা কামিয়েছো, পুরো 1000 টাকা কামিয়েছো একদিনে, আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি এত টাকা কিভাবে কামাচ্ছ? তুমি জানো মা, আমার চুল কাটা দেখে কিছু কিছু লোক তো আমাকে 200 টাকাও দিয়েছিল, অনেক খুশি হয়েছে তারা। দেখেছো টুনি, আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে, নিজের কাজ কাম নিজে করে এবং কি অন্যের কাজও করে দেয়। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার মেয়ে এতটা বুদ্ধিমান। এইভাবে তাদের খুশিতে খুব দিনগুলো কাটছিল। এদিকে সে সুন্দর সুন্দর চুল কাটছিল, এদিকে অন্য অন্য ছেলেগুলো তাদেরকে দেখানটা জ্বলছিল, তাদেরকে জ্বালাতন করা শুরু করে দেয় টুনটুনির মেয়েকে। দেখ বন্ধু, মেয়েটা কত সুন্দর, আর দেখো কি কাজ করছে, চুল কাটছে। যাই আমি তার কাছ থেকে চুলটা কেটে আসি, তাহলে খুবই মজা হবে। দাঁড়া বন্ধু, আমি যাব তোর সাথে, চল যাই। সবাই তখন নুপুরের কাছে চলে যায় চুল কাটতে এবং কি নুপুর সুন্দরভাবে চুল কাটতে থাকে। আরে বাহ বাহ, নরম নরম হাতে চুল কাটতে মজা আলাদা। আর একটা বার আমাকে শুয়ে দাও দেখি। দেখ বন্ধু, তুই চালু করে সেখান থেকে সর, আমরা তো চুল কাটবো তাই না, আমরা তো লাইন আছি, তাহলে আমাদেরকে একটু সুযোগ দে চুল কাটার। তোমরা সবাই মজা নিচ্ছ, নাও সমস্যা নেই, আমি তো ঢাকায় পরে সব কাজ কাম করছি তাই না, নাও মজা নেবে আরো, নাও সমস্যা নেই। এদিকে নূপুর তো কান্না শুরু করে দেয়। এদিকে আরেকটি ছেলে খুবই ভালো ছিল, মন মানসিকতা, সে তখন জিজ্ঞাসা করতে থাকে, আরে আপু তোমার সমস্যা কি, তুমি কান্না করছো কেন, আর তুমি চুলে বা কাটো কেন, তোমার কি ঘরে মা বাপ কেউ নেই, না হলে তুমি এভাবে চুল কাটো কেন বাইরে? নূপুর তখন তার সমস্যার কথা পুরোপুরি খুলে তাদের কাছে বলে দেয়। সেই ছেলেটি শুনে তখন বলতে থাকে, দেখো আপু, আমরা তো জানতাম না তাই না, আমরা অনেক করে ভুল করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। দেখো বন্ধুরা, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করেছি তাই না, আমরা তো অনেক বড় লোক, আমাদের তো কত টাকা পয়সা আছে, কত টাকা নষ্ট করি, তাহলে তাকে একটু সহযোগিতা করি আমাদের আপুকে, কি বলো সবাই? এই নাও আপু, আমার কাছে 20,000 টাকা আছে, এটি রাখো, তোমার কিছুটা সহযোগিতা হবে, আমাদের আপুকে আমাদের সহযোগিতা করা উচিত। তখন সবাই মিলে যার যার কাছ থেকে তারা 10-20,000 করে টাকা তাকে দিয়ে দেয়। সবাই তারা যে যেভাবে পারছে সবাই সব টাকা দিয়ে দিয়েছে এবং 1 লাখ টাকার উপরে হয়ে গিয়েছে। এদিকে টুনটুনির মেয়ে তো অনেকটাই খুশি হয়ে যায়। এদিকে খুশি মনে তখন টুনটুনির গিয়ে তখন চিলকেট সব টাকা ফেরত দিয়ে আসে এবং কি তারা তখন খুবই সুন্দর মতো সুখে সংসার করতে থাকে। এরই সাথে সাথে বন্ধুরা, গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমি খুব অসুস্থ ছিলাম, এই কারণে কতদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। বন্ধুরা, আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে মাফ করে দিবেন, আমি খুব অসুস্থ ছিলাম। টুনটুনি আপু, তুমি আমাকে কিছু খাবার দাও তো, আমার অনেক খিদে পেয়েছে, আমার কাছে কোনো খাবার নেই। গড়ি, দেখো তুমি যে আমার কাছে প্রতিদিন এসে খাবার চাও, কত কষ্ট করে আমি খাবারগুলো জোগাড় করি তুমি জানো?
আমি প্রতিদিনই খাবার কোথায় পাবো বলো তো? তোমাকে আমি আজকে খাবার দিতে পারবো না, প্রতিদিনই খাবার আমি কোথায় পাবো তোমার জন্য? দেখো টুনটুনি আপু, তোমার কাছে কিছু খাবারই তো চেয়েছি, তুমি এরকম কথা কেন বলছো? আমাকে প্রতিদিনের মতো খোটা দিচ্ছ কেন? দেখো গরি আপু, তোমাকে আমি খোটা দিচ্ছি না, তোমাকে শুধু করে আমি বলছি যে কষ্ট করে খাবারগুলো আমি নিয়ে আসি। আর কালকে রাতে আমি না খেয়েছিলাম, তুমি খাবারের জন্য এসেছিলে, তোমাকে খাবার দিয়ে দিয়েছিলাম। আমি তো না বলতে শরম করে আমার কাছে, এখানে আমি তো না বলিনি, কিন্তু অথচ রাতে আমি না খেয়েছিলাম তোমার কারণে। গরি দেখো, তুমি ছোট নেই, একটু লজ্জা শরম বোধ করো, কারণ তুমি ছোট নেই, তুমি কাজ করে খেতে পারো না এখন। টুনটুনির কথা শুনে গরি তখন সেখান থেকে উড়ে যেতে থাকে। গরির তো অনেক রাগ হয়, গরির মনটা একটা খারাপ হয়ে যায়। তাদের এভাবে দিনকাল কাটছিল। একদিন একটি লোক এসে তখন একটি গাছ কাটতে চায়, কিন্তু সেই গাছে একটি বাসা ছিল। তখন লোকটি বলতে থাকে, না ভাই, এই গাছটা হচ্ছে অনেক পুরানো, আমার এই গাছটা কেটে বাসায় নিয়ে যেতে হবে। এই গাছের মধ্যে অনেক খড়ি আছে, অনেক লাকড়ি আছে, আমাকে এটাই নিয়ে যেতে হবে বাসায় কেটে। তখন তো লোকটি ওই গাছটি কাটা শুরু করে দেয়, কিন্তু ওই গাছটার ভিতরে শয়তান কাউয়ার বাসা ছিল। এদিকে কাউয়াগুলো তো অনেক আরামে ঘুমাচ্ছিল। তখন কালু বলতে থাকে, গড়ি গড়ি চালু করে ঘুম থেকে ওঠো, ভয়ানক তুফান এসে গেছে, চালু করে তুমি ঘুম থেকে ওঠো, নাহলে তুমি মারা পড়ে যাবে। গড়ি আর কালু তখন চালু করে বাইরে বের হয়ে এসে দেখতে পায় একটি লোক তাদের গাছটা কাটছে। গড়ি তো এসব থেকে অনেক রেগে যায়। এই মানুষ, তুমি এই গাছটা কেন কাটছো? এই গাছটা তুমি কেটো না, থামো। সেই লোকটি তখন গড়ি আর কালুর কথা শুনে তখন কাটা বন্ধ করে দেয়। এই লোক, তুমি এটা কি করছিলে? আমরা এত কষ্ট করে একটা ঘর বানিয়েছি, কত কষ্ট করে তুমি সেই গাছটা কেটে ফেলাচ্ছ। তোমার কি কোনো লজ্জা শরম নেই? আমাদের বাসাটা ভেঙে দিচ্ছ, আমরা থাকবো কোথায় তাহলে? আমরা যে এই গাছটাতে কেটে ফেলো। দেখো তুমি রেগে যাচ্ছ কেন? দেখো আমি তো দেখিনি এখানে একটা বাসা আছে, তাই না? তুমি আমাকে মাফ করে দাও, আমি এই গাছটা কাটবো না, আমি অন্য একটা গাছ কাটছি গিয়ে। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এই গাছটা কাটবো না। সেই লোকটি সেখান দিয়ে যাচ্ছিল, হেঁটে হেঁটে অন্যদিকে যাচ্ছিল গাছ কাটার জন্য। তখন গড়ি তাকে ডাক দিয়ে তখন তাকে থামিয়ে তখন বলতে থাকে, শুনো শুনো, যে ওখানে যে গাছটা আছে আমাদের পাশে, সেই গাছটা কেটে নিয়ে যাও। ওই গাছটা অনেক বড়, অনেক মোটা, ওখানে অনেক লাকড়ি হবে। না না, আমি ওই গাছটা কাটতে পারবো না, কারণ ওই গাছের ভিতরে একটা পাখির বাসা আছে, আমি ওই গাছটা কাটতে পারবো না। ওই গাছটা কাটলে আমার পাপ হবে, আমি ওই গাছটা কোনো মতেই কাটবো না। না না, ওই বাসায় কেউ থাকে না, আমরা তো এখানে অনেক দিন ধরে আছি, কাউকে তো দেখছি না ওই বাসায়। ওই বাসায় কেউই থাকে না। ওই গাছটা তুমি কেটে নিয়ে যাও, কেটে নিয়ে তোমার অনেকগুলো ক্ষতি হবে, নিয়ে যাও। কাউয়া, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সঠিক একটা গাছ দেখিয়ে দেওয়ার জন্য। আমার খাবারটা তোমাকে আমি দিয়ে দেবো, এই খাবারটা আমার বউ বানিয়েছিল, এটা তুমি খাবে, আজকে নাও। তখন সেই লোকটি গড়িকে আর কালুকে তখন তাদের রুটিটা দিয়ে দেয়। গড়ি আর কালু তো রুটিটা পেয়ে তারা খুশি হয়ে যায়, তখন তারা খাওয়া শুরু করে দেয়। আর সেই লোকটি তখন সেই গাছগুলো কেটে সে তখন সে মাথায় করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। গড়ি, তুমি তো টুনটুনি পাখির গাছটা কেটে দিলে, তার বাসাটা শুদ্ধ ভেঙে দিলে, এখন টুনটুনি পাখি থাকবে কোথায়? ওখানে আসলে তুমি বলবে কি তাকে? ওর কাছ থেকে কয়েকদিন খাবার চেয়ে খেয়েছি দেখে ও আমাকে সেদিনকে কথা শুনিয়েছে। সেদিনকে খাবার চাইতে গিয়েছিলাম দেখে ও কি আমাদেরকে ভিখারি ভেবেছে নাকি? ও এখন বুঝতে পারবে কত ধানে কত চাল, আমাকে কষ্ট দেওয়া না। ও এখন বুঝতে পারবে। ও যখন কান্দা শুরু করবে তখন দেখে আমার খুবই মজা লাগবে, তখন আমার খুবই হাসি পাবে ওর কান্না দেখে। টুনটুনি পাখি বিকালবেলা খাবার নিয়ে এসে তখন বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় তার গাছটা সেখানে নেই, তার বাসাটাও সেখানে নেই। তখন কালোকে ওর কাছে এবং কি গরির কাছে সে তখন কাঁদতে কাঁদতে সে তখন জিজ্ঞাসা করতে থাকে, কালু ভাই, তোমরা আমার ঘরটা দেখেছো? আমার ঘরটা সেখানে নেই, গাছটা কে যেন কেটে নিয়ে গেছে। তোমরা না বললে তাকে মানা করনি গাছটা কাটতে? টুনটুনি, আজকে একটা লোক এসেছিল গাছ কাটার জন্য, সেই মনে হয় তোমার গাছটা কেটে নিয়ে গিয়েছে এখান থেকে। কালু ভাই, গরি আপু, তোমরা না করলে তো করতে পারতে, তাই না? তাহলে তো সেই গাছটা কাটতো না। দেখো আমার গাছটা কে কেটে নিয়ে গেছে, ওকে বাসাটা ভেঙে নিয়ে গেছে। দেখো টুনটুনি আপু, সারাক্ষণ শুধু খাবারের খোঁজে বের হলেই হয় না, বুঝতে পেরেছো? তোমার ঘরের খেয়াল রাখতে হয় আমাদের মতো। আমরা যখন ঘরের খেয়াল রাখি, খাবারও খুঁজে আনি, এরকম সেরকমই করতে হয়। গরি আপু, কালো ভাই, প্লিজ আজকে রাত্রে তোমাদের ঘরে আমাকে থাকতে দাও। কালকে আমি নতুন ঘর বানিয়ে সেখানে থাকবো। প্লিজ ভাই, আজকে রাত্রে আমাকে থাকতে দাও। ঠিক আছে টুনটুনি পাখি, তুমি আমাদের ঘরে আজকে রাতটা থাকতে পারো, কিন্তু আজকে যে তুমি খাবারগুলো পেয়েছো তার থেকে অর্ধেক খাবার আমাদেরকে দিতে হবে। কি বলো কালু? তখন টুনটুনি পাখি রাজি হয়ে যায়, কারণ এদিকে ঠান্ডার দিন। তখন টুনটুনি পাখি তাদেরকে অর্ধেক খাবার দিয়ে দেয়। তখন তাদের ঘরে রাতটা খুব সুন্দরভাবে কাটিয়ে দেয়। কালু ভাই, গরি আপু, আমাকে এখন যেতে হবে। আমি খাবারের খোঁজে বের হবো এবং আমার একটা বাসা বানাতে হবে। আমি এখন যাই। এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। সে সন্ধ্যা হওয়ার আগে সে সুন্দর একটা ঘর বানিয়ে নেয় তার নিজের জন্য। যাক বাবা, তাহলে আজকে আমি বাসা একটা বানিয়ে নিয়েছি। সন্ধ্যা হওয়ার আগে আমি এখানে ঘুম পেরে কাউকে খাবার দিতে হবে আজকে আমার।
এদিকে টুনটুনি পাখি খাওয়া দাওয়া করে সাথে সুন্দরভাবে ঘুম পারে। এদিকে কালো আর গরি তো না খেয়েছিল টুনটুনির জন্য, সে ভেবেছিল আজকে নাকি তার নতুন খাবার আনবে। কালো টুনটুনি পাখির ঘরটা আবার যদি ভেঙে যেত, ঘরটা যদি না বানাতে পারতো, তাহলে কালকে মতো আমরা মজায় মজায় খাবারগুলো খেতে পারতাম, তাহলে আমাদের এত কষ্ট হতো না। গরি তুমি কোনো চিন্তা করো না, টুনটুনি পাখি খাবার আনতে যাবে তখন তার গাছটা কেটে দেবো এবং তার বাসাটাও কেটে দিব। এদিকে টুনটুনি যখন খাবার আনতে যায় তখন কালোকে তার বাসাটা কেটে দেয়, তার ডালটাও কেটে দেয়। টুনটুনি পাখি খাবার এনে দেখতে পায় তার বাসাটা সেখানে নেই। সে তখন কান্না করতে করতে কালো আর গরির কাছে চলে আসে। গরি আপু, কালু ভাই, আমি যে ডালটা বাসা বানিয়েছিলাম সেই ডালটা আজকে ধরে কেটে নিয়ে গেছে। টুনটুনি পাখি সেই লোকটা আজকে মনে হয় এসেছিল তোমার বাসায়, খালি দেখে সে মনে হয় ভেবেছিল কেউ নেই, তখন সেই ডালটা কেটে নিয়ে চলে গেছে। টুনটুনি আপু, আমি বলি কি তুমি একটা লোক রেখে না, যাতে তোমার ঘরটা পাহারা দেয়, তাহলে সেই লোকটা তোমার ঘরটা কাটতে পারবে না। তখন সে যখন পাহারা দিবে তখন তো সে দেখতেই পাবে, তাই না? তাহলে কাটতে পারবে না। কালু আর গরি আপু, তোমরা তো দেখো এখানেই থাকো, তাহলে আমার ঘরের পাশে, তাহলে তুমি আমার ঘরটা পাহারা দিও কেমন, কালকা থেকে। ঠিক আছে টুনটুনি পাখি, আমি তোমার ঘরটা পাহারা দেবো, কিন্তু তোমার প্রতিদিনই যে খাবারগুলো আনবে তার থেকে অর্ধেক খাবার আমাকে দিয়ে দিতে হবে। টুনটুনি পাখি তখন চিন্তার ভিতরে পড়ে যায়। প্রতিদিন তো ঘর বানানো সম্ভব না, আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই। ঠিক আছে কালু আর গরি আপু, তোমরা কালকে ঘরটা পাহারা দিও, কালকা থেকে আমি খাবার তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে টুনটুনি পাখি তখন সে কালো খাবার ঘরে ঘুম পাড়ে দিয়ে কালো আর গরিতে মজা মজা তার অর্ধেক খাবার খেয়ে নেয়। পরের দিন কালো আর গরি তখন তার বাসা পাহারা দেওয়া শুরু করে দেয়। এইভাবে তখন টুনটুনি পাখি খাবার নিয়ে আসলে তার অর্ধেক খাবার নিয়ে নেয়। এইভাবে দিনকাল কাটতে থাকে। একদিন টুনটুনি পাখি খাবার পায় না, সে খাইলে হাতে বাসায় ফিরে আসে রাত্রেবেলা। টুনটুনি পাখি, আজকে খাবার আনোনি কিসের জন্য বলো দেখি? গরি, আজকে খাবার কোথাও খুঁজে পাইনি, অনেক দূর দূর গিয়েছিলাম খাবার খুঁজতে, কিন্তু কোথাও খাবার খুঁজে পাইনি। আজকে না খেয়ে থাকতে হবে আমাদেরকে। টুনটুনি, তুমি তো না খেয়ে ঘুমাসবে, কিন্তু এখন আমাদের কি হবে বলো দেখি? তাহলে এখন আমি কি করব? এদিকে টুনটুনি পাখি তো না খেয়ে ঘুমিয়ে সোজা, এদিকে কালু আর গরি তো কোনো মতে তাদের ঘুমাচ্ছিল না। কালু, আমার টুনটুনি পাখিকে দিয়ে বিশ্বাস হচ্ছে না, ও মনে হয় রাস্তায় খাবার দাবার খেয়ে এসেছে, ওকে দিয়ে বিশ্বাস পাচ্ছি না। তুমি কালকার বাসাটা কেটে দিবে, তাহলে বুঝতে পারবে। শয়তান কাওয়া তখন দ্বিতীয় দিন টুনটুনি পাখির বাসাটা কেটে দেয়। এদিকে টুনটুনি পাখি বিকালবেলা খাবার নিয়ে এসে দেখে তার বাসাটা নেই। সে তখন কালো আর গরির কাছে চলে আসে। কালু আর গরি আপু, তোমরা কোথায় ছিলে? আজকে আমার গাছটা কেটে নিয়ে গেছে, বাসাটা ভেঙে ফেলেছে। টুনটুনি পাখি, আমরা বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে, সেই সময় লোকটা এসে মনে গাছটা কেটে নিয়ে চলে গেছে আমার মনে হচ্ছে। এদিকে সুজা শান্ত টুনটুনি পাখিটা রাগ করে সে তখন কাঁদতে থাকে, এবং কি সে তখন রাগ করে একটা ঘরও বানায় না। রাত্রেবেলা সে তখন এদিক ওদিক সে তখন উঠতে থাকে, কিন্তু তার প্রচন্ড ঠান্ডা লেগে যায়। সে তখন বলতে থাকে, বাবারে বাবা, বাইরে কি ঠান্ডা পড়েছে, এখন যদি কালো কেউয়ার বাসায় একটু ঘুমাতে যায় তাহলে সে তো আমার কাছে খাবার চাইবে। আমার কাছে খাবার দাবার তো কোনো কিচ্ছু নেই, তাদেরকে আমি দিব কি এবং আমি থাকবো কোথায়? আমি তো এখন মরে যেতে পারি, যে ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা পড়েছে। টুনটুনি পাখি সেখানে বসে বসে কান্না করছিল। তখনই তার চোখ যায় একটি পালং শাকের ক্ষেতের দিকে। তখন সে পালং শাক দিয়ে সে তখন ঘর বাঁধতে থাকে, কিন্তু এদিকে একটি কৃষক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। সে এগিয়ে এসে তখন বলতে থাকে, ওই ছোট টুনটুনি পাখি, তুই আমার পালং শাক দিয়ে ঘর বানিয়েছিস কেন? খারাপ, তোকে আমি এখনই মজা দেখছি, আমার পালং শাক নষ্ট করা না। মানুষ ভাই প্লিজ দেখেন, আমার ঘরটা নষ্ট করবেন না, কারণ আমি অনেক কষ্ট করে ঘরটা বানিয়েছি, আমি ঠেকায় পড়ে ঘরটা বানিয়েছি। আমারও ঘর বাড়ি ছিল, প্রতিদিনই ঘর বাড়ি বানাই, কিন্তু একটা লোক এসে আমার প্রতিদিন ঘরটা কেটে নিয়ে যায়, এবং কি আমি অনেক কষ্ট করে ঠান্ডায় পোড়াতে না পারে আমি এই ঘরটা বানিয়েছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই লোকটা টুনটুনি পাখির কথা শুনে অনেক মায়া দয়া হয়। তখন তাকে বলতে থাকে সেই লোকটি, টুনটুনি পাখি, এই গাছটা হচ্ছে আমার, এখানে কেউ গাছটা কাটতে পারবে না, আজকে থেকে তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো সমস্যা হবে না, কেউ কিছু বললে এটা আমি দেখবো, কেমন? এদিকে টুনটুনি পাখি খুব আরাম মতো সেই ঘরে বসবাস করতে থাকে। এদিকে কালো আর গরি তো না খেয়ে তারা মরার মতো অবস্থা। তখন কালো আর গরি তখন টুনটুনি সেই ঘরটা ভাঙতে সেখানে চলে আসে। কাওয়া যখনই ঘরটা ভাঙতে যাবে তখনই কৃষক দেখে তাদের ল্যাঞ্জা ধরে তাদেরকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে। তখন লোকটা বলতে থাকে, কাওয়া, আবার যদি টুনটুনি পাখিকে তুই জ্বালাতন করিস, আবার ঘর ভাঙার চেষ্টা করিস, তাহলে তোর ঘর যে আছে আমি কেটে নিয়ে আসবো সেখানে গিয়ে, এবং কি তুই যেখানে থাকিস না কেন তোর সব ঘর আমি কেটে এখানে নিয়ে আসবো, মাথায় রাখিস।
মানুষ ভাই প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা কথা দিচ্ছি টুনটুনি পাখিকে আর কোনোদিনও জ্বালাতন করবো না, তার বাসা কোনোদিনও ভাঙবো না, আর তাকে কোনোদিন জ্বালাতন করলে তারপরে ধরে আমাদেরকে মেরে ফেলেন, সমস্যা নেই, আমাকে ছেড়ে দেন, চালু করে ছেড়ে দেন আমাদেরকে, আমরা খেতে যেতে চাই। যখনই মানুষটা তাদেরকে লেনদেন ছেড়ে দেয় তখনই তারা দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা অনেকটা ভয় পেয়েছিল, এসব দেখে টুনটুনি পাখি তখন অনেক খুশি হয়ে যায়। টুনটুনি পাখি খুবই সুন্দরভাবে হাসতে থাকে। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি এবং টিটুনা তারা দুজনকে ভালোবাসতো, তাই তারা বিয়ে করে নিয়েছে। তার বাপ মা রাজি ছিল না, কিন্তু তার বেটা বউকে দেখার পরে তার শাশুড়ি তাকে অনেক পছন্দ করে এবং তার ননদকে অনেক পছন্দ করে। এই কারণে তারা খুবই খুশি হয়ে যায় তার বৌমাকে দেখে। চিমকি, দেখ দেখ কি সুন্দর তোর ভাবি, আমি তো কল্পনাও করতে পারছি না আমার ছেলে এত সুন্দর একটা বউ বিয়ে করে নিয়ে এসেছে। আমি দেখে তো অনেক খুশি হয়েছে। আসো বৌমা, আসো ঘরে আসো। না, আমি তো কল্পনাও করতে পারছি না, আমার ভাইয়া এত সুন্দর একটা ভাবি নিয়ে এসেছে আমার জন্য। ভাবিটা কত সুন্দর, দেখো না, ভাবিটা অনেক লক্ষ্য হবে, দেখাই বোঝা যাচ্ছে অনেক ভালো না। আমি আগে থেকে তো জানতাম আমার বেটার বউ এতটা সুন্দর, এতটা লক্ষ্য হবে, তাহলে আমি ধুমধাম করে আমার ছেলে বিয়ে করাতাম। আমি তো জানতাম না, তাই না? আমার ভুল হয়ে গেছে। আসো বৌমা, ঘরে আসো। না, আপনি আমাকে বৌমা বলছেন কেন? আজকে থেকে আমি আপনার মেয়ে, কারণ আমার তো বাপ মানে আপনি আমার মা, আপনি আমার বাবা। আমার তো বাপ মা ছোটবেলায় মারা গিয়েছে। না, আপনারা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, একমাত্র আপনারাই আমার আপন জন, এছাড়া পৃথিবীতে কেউ নাই। মা, ঠিক আছে বৌমা, আজকে থেকে তুমি আমার একটা মেয়ে, এটা যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে। আসো বৌমা, ঘরে আসো। তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। না, তুমি মন খারাপ করো না, আজকে থেকে আমি তোমার মা, তুমি আমাকে মা বলে ডাকবে। আসো। টুনটুনির শাশুড়ি অনেক ভালো ছিল, তার ননদটা অনেক ভালো ছিল। তাদের এভাবে সুখে সংসার শান্তিতে দিনকাল কাটতে থাকে। এভাবে তাদের দিনকাল কাটতেছিল। হঠাৎ করে একদিন টুনা চালু করে বাসায় ফিরে আসে অফিস থেকে। স্বামী, আজকে তো সকাল সকাল বাসায় ফিরে আসলেন যে? বউ, আমার চাকরিটা চলে গেছে, এখন আমি কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না। টুনটুনি পাখি এসব কথা শুনে সে তো অনেক অবাক হয়ে যায়। সে তখন চিন্তার ভিতরে পড়ে যায়, সে কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না। বউ, তুমি এসব কথা মাকে জানিও না যে আমার চাকরিটা নেই, তাহলে মা অনেক চিন্তা করবে, অনেক টেনশন করবে। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি চালু করে অন্য একটা চাকরি জোগাড় করে নেবো। তুমি কোনো চিন্তা করো না, মা যেন এসব কথা জানতে না পারে। টুনটুনি পাখি এই বিষয়টা কাউকে জানতে দেয় না যে তোমার চাকরি নেই। তাদের এইভাবে দিনকাল কাটছিল। এদিকে টুনার তো চাকরি কোনো মতে হচ্ছিল না, তখন টুনার তো ঘরে খাবার মতো কোনো কিচ্ছু নেই। এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। এখন আমাদের কি হবে? আমাদের কাছে খাবার মতো কোনো কিচ্ছু নেই। এদিকে তোমার আপুর বিয়ে, এদিকে আমার ননদের বিয়ে, কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না। ঘরে চাল ডাল তেল কোনো কিছু তো নেই। এদিকে তাদের জন্য আবার অনুষ্ঠান করতে হবে, এত টাকা পয়সা কোথায় পাবো? তোমার চাকরিটাও তো নেই, মাথা মাথা কোনো কিছু কাজ করছে না। বউ, তুমি নিজেই বলো, এখন আমি কি করবো বলো? আমি যেখানে চাকরি করতাম সেই কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে, এখন আমি কি করতে পারি বলো? তারা জামাই বউ এসব কথা বলতেছিল, সেখানে তখন তার শাশুড়ি চলে আসে। তার শাশুড়ি সবকিছু শুনে ফেলে। দেখ বাবা, আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি আমার মেয়ের বিয়েটার পরে দিতাম, এখন তার বিয়েটা ঠিক করতাম না। দেখ বাবা, আমি তো জানতাম না যে তোর চাকরিটা নেই, তাহলে কি আমি তোর বোনের বিয়ে ঠিক করতাম? আমি পরে ঠিক করতাম। বাবা, এখন কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না আমি। না, তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কারণ একটা ব্যবস্থা করতে হবে। আমার ছোট একটা বোন, আমার তো 10 টাকা 5 টাকা একটা মাত্র বোন, তাই না? তাহলে ওর বিয়েটা আমি ধুমধাম করে দিব। বা তুমি কোনো চিন্তা করো না, আমি বেঁচে ছিল একটা ব্যবস্থা অবশ্যই করবো। বাবা, ছেলেটা বিদেশ থেকে, ছেলেটা আবার বিদেশ চলে যাবে। তোর আপুকে পছন্দ হয়েছে, এই কারণে তারা দেখতে আসবে। আর কিছুদিন পরে তারা বিদেশ চলে যাবে। এই মাসে তারা বিয়ে করে নিয়ে যেতে চাইছে। আমি কি করবো বলতো দেখি? ঠিক আছে মা, তাদেরকে আসতে বলো, দেখতে, সমস্যা নেই। এই মাসে বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে দিয়ে দেবো মা। তারপরে যে ছেলে পক্ষ তার বোনকে দেখতে আসে, তাদের বিয়েটা ঠিকঠাক হয়ে যায়। এভাবে তখন কালুর কাছে বাড়িটা বিক্রি করে দেয়, তার কাছ থেকে বাড়ির টাকাগুলো নিয়ে এসে তার বোনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। এভাবে দিনকাল কেটে যায় তাদের। এদিকে টুনটুনি পাখি 2টা ডিম পারে, আরো কিছুদিন এভাবে কেটে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, স্বামী দেখো, তোমাকে চালু করে একটা কাজ কাম বের করতে হবে, কারণ কাজ কাম না করলে আমাদের কি হবে বুঝতে পারছো? 2 একদিনের ভিতরে বাচ্চাগুলো বের হয়ে আসবে। আমার দিন থেকে বাচ্চাগুলো বের হলে বাচ্চাদেরকে খাওয়াবে কি, রাখবে কোথায়? আমাদের একটা ঘরের ব্যবস্থা করতে হবে, তাই না? কবে যে কালো কাবু আসে, ঘরটা খালি করে দিতে বলে, তখন কি করবে? তুমি কোথায় যাবে? ভাববে এটা কিছু কিছু। বউ, তুমি চিন্তা করো না, 1 মাস সময় নিয়েছি আমি কালো গোবর কাছ থেকে। 1 মাস পরে আমরা খালি করে দেবো, এর আগে খালি করে দিতে পারবো না। স্বামী, তুমি তো ঠিক কথা বলেছো। সময় তুলেছো 1 মাস, তাহলে 1 মাসের মধ্যে 20 দিন তো কেটে গেছে, তাহলে 10 দিন বাকি আছে। এই 10 দিনের ভিতরে কিছু না কিছু একটা করতে হবে, নাহলে আমাদের পথে গিয়ে বসতে হবে। বুঝতে পেরেছো কি বলেছি?
টুনার অনেক লেখাপড়া ছিল, এই কারণে টুনা তো ঠেলা গাড়ি কিংবা এমনি অন্য কোনো কামলা টামলা দিতে পারবে না। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন কালো কেওয়া তাদেরকে ঘর থেকে বের করে দেয়। এদিকে তারা তো রাস্তায় নেমে যায়। তখন তারা কি করবে কেউ কোনো কিছু বুঝতে পারছিল না। তখন টুনটুনি পাখি বলতে থাকে, স্বামী দেখো, ওখানে তোমাকে কিছু না কিছু একটা করতে হবে। আমাদের ছোট ছোট দুটি বাচ্চা আছে, বুড়ি মাকে নিয়ে কি করবো? তাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে না খেয়ে রাখা যাবে না। দেখো বউ, আমি তো চেষ্টা করছি, তাই না? আমি তো বসে নেই, তাই না? আমি তো চেষ্টা করছি। আমি কি মানুষের কাছে হাত পাতবো নাকি, ভিক্ষা করবো নাকি, আমি মাসে পায়ে ধরবো নাকি? আমার দ্বারা এসব জিনিস হবে না। টুনটুনি পাখি তার স্বামীর মুখে এরকম কথা শুনে সে তখন কান্না করতে থাকে। তখন সে বলতে থাকে, স্বামী দেখো, তোমাকে না পারলে আমাকে পারতে হবে, কারণ যে আমি যে দুইটা সন্তানের মা, আমার যে সবকিছু ব্যবস্থা করতে হবে। কারণ তুমি না পারলে আমাকে পারতে হবে। তুমি বাচ্চাদের কাছে থাকো মাকে নিয়ে, আমি যাই, আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। আমি মাসের কাছে হাত পাতবো, ভিক্ষা করবো, মাসে বাড়ি কামলা দিয়ে হলেও আমার সন্তানকে আমি খাওয়াবো। আমি তো না খেয়ে রাখতে পারবো না, তাই না? তুমি বাচ্চাদের খেয়াল রেখো, তুমি তাদের কাছে বসে থাকো, আমি যাই, তুমি এখানে থাকো। তখন টুনটুনি আর টুনা তখন দুজনের ঝগড়া লেগে যায়। তখন টুনটুনি পাখি অনেক খারাপ খারাপ ভাষা বলার কারণে তখন টুনা এসব সহ্য করতে পারে না। এসব রাগারাগি করে টুনটুনি তখন সেখান থেকে চলে যায়। এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। একটি ধনী পাখির দরজা গিয়ে তখন টুকাতে থাকে টুনটুনি পাখি। আপনি প্লিজ, আপনি আমাকে একটা কাজ দিন। আমার ছোট ছোট বাচ্চা দুটো না খেয়ে আছে, আমার বুড়া শাশুড়ি মা না খেয়ে আছে। প্লিজ আমাকে একটা কাজ দিন, আমাকে কিছু খাবার দিবেন আর কিছু টাকা দিবেন, তাহলে হবে। ঠিক আছে আপু, ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না। তুমি আমার বাসাটা পরিষ্কার করে দাও, ঝাড়ু পোছা করে দাও। তোমাকে আমি 100 টাকা দিব। তোমাকে আমি খাবার দিতে পারবো না, আমার বাসায় খাবার নেই, শেষ হয়ে গেছে। তুমি ঝাড়ু পোছা দিয়ে দাও, তোমাকে আমি 100 টাকা দিব। তখন সে ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিতে থাকে, পোছা দিতে থাকে। তখন তার কাজ কাম শেষ হলে তাকে 100 টাকা দিয়ে দেয়। 100 টাকা নিয়ে সে দুধ কিনে এসে তখন তার পোলাপানের কাছে চলে যায়। যে দেখতে পায় তার সেখানে টুনা নেই এবং কি তার শাশুড়ি বসে বসে অনেক কান্না করছে। সে তখন অবাক হয়ে যায়, তার মনটা তখন মোচড় দিয়ে ওঠে। না, তুমি কাঁদতেছো কেন? আর টুনা কোথায় গেছে? তুমি এভাবে কান্না করছো কেন? মা কি হয়েছে আমাকে বলো। বৌমা, আমি কাঁদবো না, কি করবো বলো? আমার ছেলেটা তোমার কথা সহ্য করতে না পারে খাত থেকে লাফ দিয়ে সে মারা গিয়েছে। সে আমাদেরকে ছেড়ে চিরতরের মধ্যে চলে গিয়েছে। এখন তুমি খুশি হয়েছো তো? এখন আমি কাঁদবো না, কি করবো? নাচবো না কি? তুমি এটা কেন করলে আমার ছেলের সাথে? আমার ছেলের সাথে আমি মরে গেলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ তোমার দুটো সন্তানের দিকে তাকিয়ে আমি মরতে পারিনি। তাহলে তোমার সন্তান দুটোকে দেখবে কে? আমার নাতি দুটোর তাহলে কষ্ট হয়ে যাবে। এই কারণে মরতে পারিনি। বৌমা, আমার ছেলে মরার আগে আমাকে বলে গিয়েছে আমি যেন তোমাদেরকে খেয়াল রাখি। টুনটুনি পাখি নিজের ভুল বুঝতে পেরে সে অনেক কান্নাকাটি করে। এইভাবে তাদের গরিব অবস্থা তাদের দিনকাল কাটছিল। তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এইভাবে তাদের দিনকাল কাটছিল। এদিকে ঠান্ডার সিজন চলে আসে। দাদিমা, আমার অনেক ঠান্ডা লাগতেছে, কিছু একটা করো, আমি ঠান্ডা সহ্য করতে পারছি না। দাদি, আমারও হাতটা বরফ হয়ে যাচ্ছে। দাদি, কিছু একটা করো না, খুবই ঠান্ডা লাগছে। দাদু ভাই, আমারও তো হাত পা ঠান্ডায় বরফ হয়ে আসতেছে। দাদু ভাই, তোমার মা আসলে কিছু একটা করবে, তুমি একটু সহ্য করো। তোমার মা আসলে কিছু একটা করবে, অনেক ঠান্ডা পড়েছে দাদু ভাই। তারা তিনজনই ঠান্ডার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকে। এদিকে টুনটুনি পাখি খাবার নিয়ে চলে আসে। না, আজকে অনেক ঠান্ডা পড়েছে, এখানে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে বরফ পড়তেছে, আমাদেরকে কিছু না কিছু একটা করতে হবে। তোমরা এগুলো খাও, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে আসি। এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে চলে আসে। টুনটুনি পাখি আগের মতো হাসি খুশি থাকে না। সে সারাক্ষণ মন মরা হয়ে থাকে, কারণ তার কারণে তার স্বামীটা মারা গিয়েছে। সে এখন দিনে বেলা একটু হাসি খুশি থাকলে রাত্রে সে মনে অনেক কষ্ট পায়, তার আর ভালো লাগে না। টুনটুনি পাখি তার সন্তানদের জন্য ভালো একটা জায়গা খুঁজতে থাকে। এদিকে খুঁজতে খুঁজতে তখন একটি ডাম দেখতে পায় একটি মহিলার কাছে। তখন সে বলতে থাকে, যাক বাবা, ডামটা পেয়ে গেছি, ভালো হয়েছে। এই ডামটার ভিতরে ঢুকে থাকলে তাহলে আমরা সবাই বেঁচে যাবো, আমাদের কেউ কার মরতে হবে না। মা অনেক কষ্ট করছে, বাচ্চাগুলো কষ্ট করছে। যাই, চালু করে মাকে আর বাচ্চাকে নিয়ে আসি, এখানে আমরা ঘর বানিয়ে থাকবো। তখন টুনটুনি পাখি তার শাশুড়িকে এবং কি তার পোলাপানকে নিয়ে এসে তখন তারা সেই ডামের ভিতরে বসবাস করা শুরু করে দেয়। এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে। একদিন হঠাৎ করে একটি গাড়ি এসে তাদের ময়লা ডামের কাছে এসে সেখানে এসে গাড়িটি থামে। তার ভিতর থেকে তার ননদ বের হয়ে আসে। মা, ওই দেখো চুমকি এসেছে, মনে হয় আমাদের সাথে দেখা করতে। চলো যাই। মা, বৌমা, আমি তো তাই দেখতে পাচ্ছি, আমার মেয়ে চুমকি এসেছে, দেখা যায়। চলো যাই তার কাছে, চলো যাই। তখন সবাই চালু চালু করে চুমকির কাছে সবাই উড়ে চলে যায়। মা আর ভাবি, তোমরা আমাকে মাফ করে দাও, আমার জন্য এত কিছু হয়ে গেছে। ভাইয়া মরে গেছে শুধু আমার কারণে। তোমরা কত কষ্ট করছো ঠান্ডার ভিতরে, তোমরা আমার কাছে কেন? না মা, মামুনি, তুমি মন খারাপ করো না। আমাদের কপালে যা ছিল তাই হয়ে গেছে। তুমি এসব কথা বন্ধ করো। আমাদের কারণে হয়নি, আমাদের কপালে ছিল তাই সব হয়েছে। ভাবি, তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য এত কিছু হয়ে গেছে। তোমাদের এখানে থাকতে হবে না, তোমাদের জন্য আমি একটা বাড়ি কিনেছি। না, চলো তুমি আমাদের সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। চুমকি তখন তাদেরকে গাড়িতে করে তখন তাদেরকে নতুন বাসায় নিয়ে যেতে থাকে। বাসাটা ছিল অনেক সুন্দর। বাচ্চাগুলো তো বাসা দেখে অনেক খুশি হয়ে যাই। ভাবি, এই নাও ঘরের চাবি। আজকে থেকে তোমরা এই বাড়ির মালিক, তোমরা এখানে বসবাস করবে, আর তোমাদের বাইরে কাজ কাম করতে হবে না।
আমি প্রতি মাসে মাসে এসে তোমাদেরকে খাবার খরচ দিয়ে দেবো, তোমাদেরকে বাইরে কোথাও কাজ কাম করতে হবে না, বুঝতে পেরেছো? কি বলেছি? চুমকি তোমার জামাই কিছু বলবো না, তুই কিছু দিচ্ছ যে তোমার জামাই শুনে তো রাগারাগি করবে, তাই না? তুমি এসব জিনিস লাগবে না আমাদেরকে উপকার করতে দেখে এতে আমি খুশি হয়েছি। না ভাবি, রাগারাগি করবে না, সে তো আমাকে এগুলো দিতে বলেছে, তাই না? এখানে তো আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি। তখন চুমকি সেখান থেকে চলে যায়। এদিকে টুনটুনি পাখির মনটা একটু খুশি হলেও কিন্তু তার রাতে মোটেও ভালো লাগতো না, কারণ তার স্বামী তার জন্য মারা গিয়েছে। সে এসব কথা মনে করে সে প্রতিদিন কষ্ট পায় এবং কি তার কষ্টে কষ্টে জীবনটা কাটতে থাকে। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা জীবনে এমন কোনো ভুল করো না, ছোট্ট একটু ভুলের জন্য তোমাদেরকে সারা জীবন কষ্ট করতে হয়, কিন্তু সারা জীবন অপরাধী হয়ে থেকে যাও। বন্ধুরা, কখনো তোমরা এরকম ভুল করো না। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকবেন।